নমস্কার, আমি রূপসী হালদার। আবারও চলে এসেছি একটি নতুন পর্ব নিয়ে। পড়ছি ছায়া সম্রাট, লিখনীতে রয়েছেন সিমি চৌধুরী। পর্ব 17 প্রথম অংশ। সকাল 8টা। খন্দকার হাউসের নরম আলোয় ভরা ডাইনিং স্পেস ধীরে ধীরে ফাঁকা হয়ে আসছে। সকলের নাস্তা শেষ করে একে একে সবাই চলে গেছে ড্রয়িং রুমে, চায়ের কাপ হাতে। হালকা ফুরফুরে পরিবেশ শুরু হয়েছে। আজকের আলোচনার মূল বিষয় মায়ান আর মাহিদের বিয়ে। আজকে বাড়ি সাজানোর লোক আসবে, গায়ে হলুদ, বিয়ে, মেহেন্দির থিম কী হবে, কোন কোন আত্মীয়কে ইনভাইট করা হবে, সেসব নিয়ে বাড়ির বড়দের সাথে আলোচনা করছিল জাহানারা খন্দকার। মাহিদ আর অনিশা নেই, দুজনই গতকাল মাহিদের এক বন্ধুর বাসায় গেছে, রাতে বাড়ি ফিরেনি। মোহনা, মেহুল ব্রেকফাস্ট শেষ করে নিজেদের ঘরে চলে গেছে। আর পাপ্পু, প্রীতি তো কারোর সাথে কোনো কথাই নেই তাদের, জাহানারা খন্দকার, তাই ওরা নিজেদের বাড়িতে চলে গেছে ব্রেকফাস্ট শেষ করে। বাকি সবাই সদস্যরা মেতে আছে পরিকল্পনায়, হাসিতে, ভবিষ্যতে, উচ্ছ্বাসে। কিন্তু এই পুরো আড্ডার মাঝে অনু থাকলেও ওর মনটা যেন পড়ে আছে অন্য কোথাও। ওর চোখে মুখে একটা অজানা ভার জমেছে। সকালের বিয়ে নিয়ে কথাগুলো যেন কানে ঢুকছে না ওর। গতকালের ওই খুনটা দেখার পর থেকে জাহানারা খন্দকারকে সহ্য করতে পারছে না সে। চারপাশে এত আনন্দ, অথচ ওর ভেতরটা কেমন ভারী হয়ে আছে কোনো এক অদৃশ্য ব্যথায়। প্রায় অনেকটা সময় চুপচাপ বসে থাকতে থাকতে একসময় উঠে দাঁড়ালো অনু। জাহানারা খন্দকারের কাছে গিয়ে ভদ্রভাবে বলল, আমি আমার রুমে যেতে চাই দাদি, শরীরটা কেমন যেন লাগছে। জাহানারা খন্দকার ভ্রু কুঁচকে তাকালেন অনুর দিকে। শুধু তিনি নন, আলোচনায় ভাটা পড়াতে সকলে তাকালো অনুর দিকে, কিন্তু কেউ কিছুই বলল না। জাহানারা খন্দকার কিছুক্ষণ চুপ থেকে বললেন, ঠিক আছে, তুমি যাও। গতকাল থেকে দেখছি কেমন যেন লাগছে তোমাকে। শরীর কি খুব খারাপ লাগছে? ডাক্তার ডাকতে বলবো? অনু একটা শুকনো ঢোক গেল। গতকালের বিষয়টা নিয়ে উনি আবার সন্দেহ করছে না তো? মনে মনে ভয় পেলেও ওপরে নিজেকে স্বাভাবিক করে বলল, না না, তেমন কিছু নয়। আমার আসলে পেটের ক্ষতের কথা তো জানেনই আপনি। যদিও ক্ষত শুকিয়ে গেছে, কিন্তু ব্যথা তো এখনও ঠিক হয়নি। আর সেই জায়গায় গতকাল থেকে কেমন চিনচিন ব্যথা হচ্ছে। আমি তো এটা কাকে জানিয়েছিলাম, আর তিনি মেডিসিনও দিয়েছেন। অনুর কথা শুনে মোর্শেদা খন্দকারের দিকে তাকালো জাহানারা খন্দকার। চোখ দিয়ে যেন আগুন ছড়ছে তার। অনু বুঝতে পারলো না হঠাৎ করে এইভাবে রেগে যাওয়ার কারণ কী হতে পারে। তবে এই বাড়িতে যে অনেক রহস্য লুকিয়ে আছে তা সে ঠিকই বুঝে গেছে। কিছুক্ষণ চুপ থেকে জাহানারা খন্দকার অনুকে বেডরুমে যাওয়ার অনুমতি দিল। অনুমতি পেয়ে যেন হাফ ছেড়ে বাঁচল অনু। আর এক মুহূর্ত সময় নষ্ট করে চলে গেল নিজের ঘরে। ঘরে দরজা হালকা ভিজিয়ে দিয়ে ধীরে ধীরে এগিয়ে গিয়ে বিছানার উপর ধপ করে বসে পড়ল সে। বিছানায় বসতে বুকের ভেতর যেন ঝড় বয়ে গেল অনুর। চোখ দুটো শুকনো, কিন্তু ওর বুকটা কেঁপে কেঁপে উঠছে, যেন কিছু একটা ফেটে বেরিয়ে আসতে চাইছে। চোখে অন্ধকার নেমে আসে, আর মাথার ভেতর ঘুরতে থাকা কিছু তীব্র কথা। এরা তো স্বাভাবিক থাকে কিভাবে? একজন মানুষকে খুন করে এসে আবার এভাবে হাসে, কথা বলে, এসব পারে কিভাবে? বুক কাঁপে না? ওর দুই হাত মুষ্টিবদ্ধ হয়ে আসে নিজের অজান্তেই, চোয়াল শক্ত হয়ে ওঠে। এই জাহানারা খন্দকার এত ভয়ঙ্কর হয় কিভাবে? 80 বছরের একজন বৃদ্ধ, কোনো সময় আল্লাহ তাকে ডাক দিয়ে পরকালে পাড়ি দেবে ঠিক নেই সেটার। সে কিভাবে পারে একজন মানুষের গলা কেটে খুন করে ফেলতে? সে কি মানুষ নাকি অমানুষ? প্রতিটা প্রশ্ন বিষাক্ত হয়, ওর শিরায় শিরায় ছড়িয়ে পড়েছে। আরও ভয়ানক এক চিন্তা তীব্র হয়ে মাথার ভেতর ধাক্কা মারে ওর। আচ্ছা, জাহানারা খন্দকার কি একাই খুনি এ বাড়িতে, নাকি বাকিরা সবাই জড়িত? সবাই মিলে কি অভিনয় করে যাচ্ছে আমার সামনে? কেন সবাইকে এত সন্দেহ হচ্ছে? ওপরে ওপরে সবাই সাধু, আর ভেতরে ভেতরে নরখাদক। এই সবের ভেতরে কি মায়ান মাহিদও রয়েছে জড়িয়ে? শেষের কথাটা তেমন কলিজায় যেন লাগলো ওর, কিন্তু তৎক্ষণাৎ নিজেকে নিজেই সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে বলল, এটা কখনোই হতে পারে না। আমি ভালোবাসি কে? মায়ান বাবুকে। আর 2 বছর থেকে আমি তাকে চিনি। খারাপ কিছু হলে তো অবশ্যই জানতে পারতাম। মায়ানবাবু কখনো খুনি হতে পারে না। কী সব ভাবছি আমি? ছি। এসব বলে মায়ানকে নিজের মনে নির্দোষ প্রমাণ করলেও বাকিদেরটা মানতে পারল না সে। একের পর এক রহস্য মাথায় জটলা পাকাতে লাগলো ওর। অন্ধকারে ঢাকা সেই মুখগুলো যেন স্পষ্ট হওয়া ওঠে অনুর চোখে। সুন্দর কথা, নরম আচরণ, সেবা, সমাজ মুখোশ, আর ভেতরে লুকানো নিষ্ঠুর রক্তাক্ত বাস্তবতা। সেই ভয়, সেই ঘৃণা, সেই চরম অসহায়ত্ব একত্রে আছড়ে পড়তে লাগলো ওর হৃদয়। অসহায় হয়তো হয়ে উঠছে সব কিছু। মাথার ভেতর কুয়াশার মতো ছড়িয়ে পড়ছে অরাজকতা। সৃষ্টি ঝাপসা হয়ে আসছে। বুকটা যেন ধপ করে
বিছানায় গিয়ে ধসে পড়ছে। নিজেকে হাজার চেষ্টা করেও সংযত রাখতে পারল না। একটা করুণ অসহায় দমবন্ধ চিৎকার দিয়ে কান্নায় ভেঙে পড়ল সে। ঘর কাঁপানো সেই কান্নায় যেন দুনিয়া থমকে দাঁড়ায় এক মুহূর্তের জন্য। ওর কণ্ঠ জমে থাকা প্রতিটি নির্ভোগ অভিযোগ, প্রতিটি আতঙ্ক, প্রতিটি বিষাদ ছড়িয়ে পড়ে ঘরের প্রতিটি কোনায় কোনায়। একটা ছোট্ট ঘরে বসে বিশাল এক সত্যের ভার নিতে সে নিঃস্ব হয়ে যাচ্ছে ধীরে ধীরে। বিছানার কোণে বসে কান্নার দমকে দমকে কাঁপছিল ওর। চোখে ঝাপসা পানি, বুকের মধ্যে এক চাপা ঝড়। ঠিক তখনই ওর মস্তিষ্কে কোনো এক কোণে ঝলকে উঠল গতকাল বিকেলের কথা। তীব্র আতঙ্ক শ্বাসরুদ্ধ হয়ে আসা সেই মুহূর্তগুলো। গতকাল যখন জয়নারা খন্দকার লোকজন ওদের খুঁজছিল পাগলের মতো, তখন অনু আর মোর্শেদা খন্দকার একটা ঘন ঝোপের আড়ালে গা ঢাকা দিয়েছিল। ওরা দুজনেই থরথর করে কাঁপছিল আর বারবার ফিসফিস করে দোয়া করছিল আল্লাহর কাছে। হয়তো আল্লাহর কাছে সেই দোয়া কবুল হয়ে গিয়েছিল, তাই তো ধরা পড়ার মুহূর্তে এসেও বেঁচে গেছে দুজন। কারণ ধরা পড়ার ঠিক আগ মুহূর্তে সেখানে এসে দাঁড়িয়েছিল বাড়ির ড্রাইভার। মুখে আতঙ্ক নিয়ে জাহানারা খন্দকারকে বলেছিল পুলিশের কথা। পুলিশ মোতালেব মোল্লার লাশ খুঁজে পেয়েছে আর সেটা নিয়ে এসেছে এখন খন্দকার হাউসে। দোরগোড়ায় দাঁড়িয়ে আছে তারা। এই খবর শুনে মুহূর্তে থমকে গিয়েছিল জাহানারা খন্দকার। চোখ দুটো লাল, তীব্র রাগে থরথর করে কাঁপছিলেন তিনি। তারপর দেরি না করে সাথে সাথে লোকগুলো লাশ লুকিয়ে রক্ত সাফ করার আদেশ দিয়ে বাড়ির পিছন ত্যাগ করেছিলেন তিনি। জাহানারা খন্দকার চলে যেতেই লোকগুলো ওদের খোঁজ করা বন্ধ করে ছুটে যায় মরদেহ আর কাটা মাথা নিয়ে বাড়ির পেছন দিকে। প্রায় 2 মিনিট পর তারা আবার ফিরে আসে খালি হাতে, আর তারপর শুরু হয় রক্ত মুছে ফেলার কাজ। পেশাদার নিষ্ঠার মতোই নিঃশব্দে নিখুঁতভাবে সব সেরে তারা চলে গেছে। মোর্শেদা খন্দকার চোখের আড়াল থেকে বেরিয়ে আসে। এরপর চারিদিকে ভালো করে নজর বুলিয়ে অনুকে টেনে তোলে। এরপর একটু সময় নষ্ট না করে চুপচাপ অনুকে বাড়ির পেছন গেট দিয়ে আজিজ খন্দকারের হাউসে পাঠিয়ে দেয় আর নিজেও ফিরে যায় নিজের বাড়িতে। মোতালেব মোল্লার লাশ নিয়ে সকলে বাড়ির বাহিরে গার্ডেনে ছিল বলে ড্রয়িং রুমে কারো নজর ছিল না, তাই পেছনের দরজা পেরিয়ে অনু সহজে পৌঁছে যায় নিরাপদ আশ্রয়। বিপদ কাটিয়ে ঠিকমতো নিচের ঘরে ফিরতে পারলেও সে কাটা মাথার ট্রমা থেকে বেরিয়ে আসতে পারছিল না সে, যা তার চোখের পর্দায় এখনও ঝুলে আছে। এসব এখন মনে হতে সেই স্মৃতি আবারও নতুন করে তাড়া করলো অনুকে। ভেতরের কান্না যেন আরও ভারী হয়ে গেল। ও জানে এবারে দেওয়ালে দেওয়ালে লুকিয়ে আছে রক্তের দাগ, আর সেই রক্তের হাত রাঙিয়ে সমাজের মুখোশধারী কিছু মানুষ, যাদের একজন এখন ড্রয়িং রুমে বসে বিয়ের আলোচনা করছে। কিন্তু এসব নিয়ে এখন আর ভাবনা চিন্তা চায় না সে, আর না এসব কথা মায়ানকে এখন জানাতে চায়। সে নিজেই এসব রহস্য খুঁজে বের করবে বলে পণ করল। কারণ এসবের পিছনে যদি সত্যি মায়ান জড়িত থাকে তাহলে আরও সতর্ক হয়ে যাবে। এসব ভাবতে ভাবতে ঘরের ভেতরে চুপচাপ বসেছিল অনু। চোখের কোণে এখনও জল চিকচিক করছিল, মনের ভেতরে অজস্র প্রশ্ন। শঙ্কার একরাশ চাপা যন্ত্রণার ভরে উঠেছিল চারপাশটা। ঠিক তখনই ওর কানে ভেসে এলো একটি চেনা কণ্ঠস্বর, এই অনু। চমকে উঠল সে, এটা তো মায়ানের গলা। দ্রুত চোখের পানি মুছে নিয়ে ঘাড় ঘুরিয়ে তাকালেই দেখল মায়ান ঠিক ওর সামনে দাঁড়িয়ে আছে। এত চিন্তার মধ্যে কখন যে সে ঘরে এসেছে একটু বুঝতে পারেনি সে। মায়ান কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে রইল, এরপর ভ্রুকুচকে ধীরে ধীরে বলল, কি হয়েছে তোমার? গতকাল সন্ধ্যা থেকে দেখছি তুমি কেমন যেন হয়ে গেছো। একটা কথা একবার বললে উত্তর দেওয়াই না, মানে কেমন যেন এড়িয়ে চলো আমাকে। আর এখন তো সে কখন থেকে রাখছি তোমায়, অথচ তোমার খেয়ালই নেই আমার প্রতি। কোথায় যেন হারিয়ে গিয়েছিলে তুমি। এই কি হয়েছে বলো তো? কোনো কিছু নিয়ে কি টেনশনে আছো? অনু হতভম্ব হয়ে যায়। মাইন এতটা খেয়াল করে ওকে, তার দৃষ্টি এত তীক্ষ্ণ, তবে কি কিছু সন্দেহ করে ফেলেছে? মাইনের চোখে সেই কৌতূহল ও চিন্তার ছাপ দেখে গলা শুকিয়ে এলো অনুর। সে একটা শুকনো ঢোক গিলে নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো, তারপর মুখে এক চিলতে হাসি এনে বলল, তেমন কিছু না মায়ানবাবু, আসলে কদিন ধরে তো দেখছিনি বাড়ির অবস্থা, উপরন্তু শরীরটাও ঠিক নেই। আপনি একটু সঙ্গ দেন না আমায়। সারাক্ষণ অফিস আর বাড়ির লোকজন নিয়ে পড়ে থাকেন, তাই একা একা বোরিং লাগছে, এই জন্যই মনটা খারাপ। এর থেকে বেশি কিছু নয়। মায়ান গভীরভাবে তাকালো ওর দিকে, একটু চুপ থেকে বলল, শুধু এইটুকুই? এইটুকুই। মায়ান এবার একটু এগিয়ে এসে গলার স্বর কিছুটা কঠিন করলো, এটা নয়তো বুঝলাম শরীর ঠিক নেই, আমি সময় দিতে পারিনি তাই বইয়ের অভিমান হয়েছে, কিন্তু চোখে পানি কেন? এটা কেন এলো? আমার জানা মতে তোমাকে আমি এতটা অবহেলা করিনি যে তোমার চোখে পানি চলে আসবে, তাহলে সেটা কেন? অনু কেবল হ্যাবলার মতো তাকিয়ে রইল মায়নের দিকে। চোখের পানি তো মুছলো, তারপরও সে কেন ওর চোখে পড়লো এটাই বুঝতে পারলো না। তবুও সে নিজেকে একটু স্বাভাবিক করে নিয়ে ঢোক গিলে বলল, আসলে আমার তো বাবা মা নেই, সেটা তো আপনি জানেনই।
আর আজ আমাদের বিয়ে নিয়ে নিচে এত আলোচনা চলছে, এসব ভেবে কান্না পাচ্ছে। আমার মতো এতিম একটা মেয়েকে এই পরিবারের সবাই আপন করে নিয়েছে, আর এখন ধুমধামে বিয়ের প্রস্তুতি, এটা ভেবে হয়তো চোখে পানি চলে এসেছে। এর থেকে বেশি কিছু নেই। তুমি শিওর এর থেকে বেশি কিছু নেই? উনি এবার একটু দৃঢ় হয়ে মাথা নাড়ালো। শিওর, সত্যি কিছু নেই। অনুর কথা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মায়ান, তারপর ওকে বুকে জড়িয়ে নিয়ে কপালে চুমু দিয়ে হেসে ফেলল। কিছু না হলেই ভালো। আমি তো আরও ভাবলাম আমার বউকে কেউ কিছু বলেছে। শোনো বউ, যদি কেউ তোমায় একটা টুক কথাও বলে কিংবা কষ্ট দেয়, তাহলে আমাকে শুধু একবার বলবা। ওদেরকে আমার শিক্ষা দেবো আমি। তোমাকে কষ্ট দেওয়ার কথা জন্মের মতো ভুলে যাবে। অনুর মুখে এবার এক টুকরো মুচকি হাসি ফুটে উঠল। সে নিজেও মায়ানকে শক্ত করে জড়িয়ে ধরল, তারপর ওর বুকে না কষে বলল, আরে না, তেমন কিছু না। আপনি অযথা টেনশন নিচ্ছেন। আর আপনার মতো ডিএসপি থাকতে কার এত সাহস আমাকে কষ্ট দেবে? সে যাই হোক, থানায় যাবেন না? সময় তো পেরিয়ে যাচ্ছে। অনুর মুখে অফিসের কথা শুনে মুচকি হাসলো মায়ান। এরপর হাত দুটো ধীরে ধীরে ওর মুখ তুলে হঠাৎ করেই ঠোঁটে একটু চুমে গেল। কাজটা এত দ্রুত করলো যে অনু কী হয়েছে বুঝতেই পারলো না। আর যখন বুঝলো তখন সে লজ্জায় মাথা নিচু হয়ে গেছে। মায়ানকে এমন লজ্জা পেতে দেখে বলল, দেখো না বউ, আজকে অফিসে যেতে একদম ইচ্ছে করছে না। তোমাকে নিয়ে লং ড্রাইভে যেতে মন চাইছে। যেতে দেবে বউ? বেশি সময় নেব না, শুধু একবার মধুচন্দ্রিমা পালন করব। দেবে তো? অনু লজ্জায় চোখ নামিয়ে বলল, এই একদম নয়, কোনো বাহানা নয়। পালিয়ে যাচ্ছেন না আপনার বউ। অফিস করে আসুন, তারপর যা খুশি করলে বুঝবেন। এখন কিছু না। মায়ান ওকে আরও বেশি লজ্জাতে ঠোঁট কামড়ে হাসলো, তারপর বলল, ও বাহ, আমার বউ তো দেখি একদম তৈরি। ঠিক আছে, আজকের দিনটা মনের মতো করেই কাটবে। ফিরে এসে তোমাকে নিয়ে চাঁদের দেশে পাড়ি জমাবো, বুঝলে? তবে দাঁড়াও, তোমার জন্য একটা জিনিস আছে। এ বলে মায়ান ওকে জড়িয়ে ছেড়ে দিয়ে চলে গেল ড্রেসিং টেবিলের সামনে। তারপর ড্রয়ার খুলে একটা প্যাকেট ওর হাতে দিয়ে বলল, এই নাও, এটা তোমার জন্য। অনু প্যাকেটটা হাতে নিয়ে দেখলো, প্যাকেটের ওপর ট্যাবস লেখা। সে প্রথমে বুঝতে না পারলেও প্যাকেটের ওপরের কর্নার লেখাটা দেখে লজ্জায় সাথে সাথে সেটা সরিয়ে পেঁচিয়ে ফেলল। তারপর বলল, আপনি একটা অশুভ, বুঝলেন? না হলে এসব কেউ দেয়? কী যে বলো না বউ, দুনিয়ার সব পুরুষই অশুভ। না হলে কি আর তুমি আমি দুনিয়া আসতাম? একবার ভাবো বউ, আজকের এই ঠান্ডা ওয়েদার, অন্ধকার ঘর, শরীরে পাতলা চাদর, হালকা মিউজিক, তুমি আর আমি, এই ট্যাপস। উফ বউ, ভাবলে পুরো শরীর হট হয়ে যাচ্ছে আমার। অনু আর চোখ তুলল না। এই লোক যে এত লজ্জা দিতে পারে এটার জানা ছিল না। মায়ান ধীরে ধীরে এগিয়ে এসে হুট করে অনুকে পেছন থেকে জড়িয়ে ধরে। এরপর কানের কাছে গরম নিঃশ্বাস ফেলে হাসকি স্বরে বলল, উফ জান, এত লজ্জা কেন পাচ্ছ? আমিই তো। আমার তো স্বপ্ন দিনরাত রোমান্স করার। আমার যে বউ হবে তাকে দিনের মধ্যে 100 বার শাড়ি পরার অভ্যাস করতে হবে, বুঝলেন? আমার স্বপ্নে বিয়ের পর বউয়ের ঘুমাবে আর আমি নরম ঠোঁটে চুমু দেব, বলবো, উফ বউ কত মজা। অনুও নিতে পারল না মায়ানের এই লাগামহীন কথাবার্তা। তাই সে এক ধাক্কায় মায়ানকে সরিয়ে দিয়ে দৌড়ে বেরিয়ে গেল ঘর থেকে। অনিরামা লজ্জা পেতে পালিয়ে যেতে দেখে উচ্চস্বরে হেসে উঠল মায়ান। হাসতে হাসতে হঠাৎ ঘড়িতে নজর পড়তেই চমকে উঠল সে। অফিসে দেরি হয়ে যাচ্ছে। আর এক মুহূর্ত দাঁড়ানো সে, তাড়াহুড়ো করে নিচেও চলে গেল অফিসে যাওয়ার জন্য তৈরি হতে। দুপুর 12টা বাজে। বর্ষাকাল চলছে, তাই সকাল থেকেই ঝিরঝির বৃষ্টি পড়ছে। কিন্তু সেই বৃষ্টিকে পাত্তা না দিয়ে একটা 4তলা ভবনের সামনে দাঁড়িয়ে আছে অপু। ভবনের গায়ে লেখা সেভলিন এক্সপ্রেস লিমিটেড। একটা নিরীহ সাধারণ অফিস বিল্ডিং। বাইরে থেকে সকলে জানে এটাতে সাধারণ কাজ চলে, কিন্তু ভেতরের পরিবেশ সম্পূর্ণ আলাদা। নানা রকম অবৈধ কাজ হয় এখানে। আর এই কাজগুলোর অবৈধ ফাইলের একটা ফাইল এখানে খুঁজতে এসেছে অপু। গতকাল হিটলার মারা যাওয়ার পরও মিঠু আর দুজন মিলে পুরো বেসমেন্ট তল্লাশি চালিয়েছে, যদি কিছু পাওয়া যায় এই ভেবে। আর সেখানে একটা ভয়েস রেকর্ডার পাওয়া গেছে। অপু আর তাতে হিটলার অপুকে এই ঠিকানায় আসতে বলেছিল। সেটা সাথে আরও বলে এই ভবনের পিছনে একটা স্টোর রুম আছে, আর সেটার ভেতরে রয়েছে একটা ফাইল। সেটা পেলে অনেক ধোঁয়াশা ক্লিয়ার করতে পারবে অপু। কিন্তু সেই ধোঁয়াশাটা কী নিয়ে সেটা বলেনি। আর সেই রেকর্ডারটা বলা ফাইলটা নিতেই এখানে চলে এসেছে সে। কিন্তু অন্যান্য সময়ের অপু আর আজকের অপুর মধ্যে রাজদিন পার্থক্য। আজকে ওর গায়ে সাদা কালো শালীন পোশাক, গলায় ঝুলছে ভুয়া জার্নালিস্ট আইডি কার্ড, মুখে ওড়না দিয়ে ঢাকা হিজাবের মতো, কেবল চোখ দুটো বেরিয়েছে। ঘাড়ে একটা কালো ব্যাগ, ভেতরে নোটবুক আর নিজের সুরক্ষার জন্য একটা ছোট পেপার স্টে।
ছদ্মবেশটা নেওয়ার একটাই কারণ, যদি ধরা পড়ে তাহলে যেন নিজের আসল পরিচয় সামনে না আসে। প্রায় কয়েক মিনিট পেরিয়ে যেতেই জিহাদ নামের একটা ছেলে এসে দাঁড়ালো ওর সামনে। ছেলেটা ওর বন্ধু, আবার ওর সোর্স বলা যেতে পারে। ওকে দেখে রেগে গেল অপু। এরপর পিঠে জোরে একটা থাপ্পড় মেরে বলল, এই তোর আসার সময় হলো? আমি বৃষ্টিতে ভিজছিলাম, এতক্ষণ কোথায় ছিলি তুই? জিহাদ মাথা নিচু করে হালকা আসলো, তারপর ওর দিকে তাকিয়ে বলল, ঢাকার রাস্তার বিষয় তো জানিসই, জ্যাম ছিল অনেক, তাই দেরি হয়েছে। সেসব বাদ দে, এখন চল। অপু বিরক্ত হলেও আর কিছু বলল না। অফিস স্টাফদের যাতায়াত, গাড়ির আওয়াজ, মাঝে মাঝে সিকিউরিটি গার্ডের বকাঝকা সব মিলিয়ে সামনে দিয়ে প্রবেশ করলে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। তাই অপু আর জিহাদ ভবনের পেছন দিয়েই ঢুকলো। একটা সরু গলি ধরে ঢুকতে একেবারে নীরব জনশূন্য একটা এলাকা। সেই অংশে কোনো সিসিটিভি নেই, নেই কোনো নিরাপত্তা কর্মী। দুজনে চারিদিকে একবার সতর্ক চোখে তাকিয়ে দেওয়ালের তোপকে সে ভবনে ঢুকে পড়েছে। এরপর হিটলারের কথা অনুযায়ী খুঁজতে খুঁজতে দুজনে পেছনে যায় সেই ভবনের পেছনের সাউন্ড, আর সেখানে পেয়ে যায় সেই কাঙ্ক্ষিত স্টোর রুম। বাইরে বৃষ্টির জন্য হয়তো কোনো লোকজন আনাগোনা নেই বাইরে, তবুও আর একজন চারিদিকে তাকায়। দুইজন সবটা সেফ মনে হলে ব্যাগ থেকে ছোট্ট একটা ডুপ্লেক্স চাবির গোছা বের করে। সেটা স্টোর রুমে দরজা খুলে অপু। দরজা খুলতে একটা ঝাঁঝালো ধুলো, মাটি, বাসি, কাগজের গন্ধ ছড়িয়ে পড়লো চারিদিকে। অপু ঘরটার দিকে তাকিয়ে চোখ মুখ সংকুচিত করে ফিসফিস করে বলল, এখানে তো মনে হচ্ছে বহুদিন কেউ ঢোকেনি এখানে, কিন্তু এমন একটা জায়গায় কি করতে পাঠালো হিটলারকে? সে যাই হোক, চল এবার ভেতরে যাওয়া যায়। কথা না বাড়িয়ে জিহাদ আগে ঢুকলো সেখানে, আর ওর পেছন পেছন প্রবেশ করলো অপু। ভেতর ঢুকতে অন্ধকার যেন এক লুকানো দেওয়াল হয়ে দাঁড়ালো ওদের সামনে। জিহাদ সাথে সাথে ফোন বের করে ফ্ল্যাশ লাইট অন করলো। প্রথমে চোখে পড়লো দেওয়ালের ঘা ঘেঁষে দাঁড়িয়ে থাকা কিছু পুরনো তাক ভর্তি ধুলোমাখা ফাইল আর বক্স। কিছু জায়গায় নতুন ফাইল, সেগুলো পরিষ্কার, দেখে মনে হচ্ছে কয়েকদিন আগে রাখা হয়েছে এখানে। চারিদিকে ভালো করে দেখে জিহাদ ফিসফিস করে বলল, অপু তুই যা ডান দিকের পাশটা খোঁজ, আমি বাঁ দিকটা খুঁজি। জিহাদের কথা মতো দুজনেই খুঁজতে লাগলো সেই ফাইলটা। কয়েক মিনিট ধরে দুজনে আলাদা আলাদা তাক খুঁজতে খুঁজতে পুরনো রিপোর্ট, বিলিং কাগজ, ইনভেস্টরের সব ধরনের ফাইল পেলেও নতুন ফাইলটা, মূল ফাইলটা দুজনে একজনও খুঁজে পাচ্ছিল না। হঠাৎ অপুর চোখ আটকে যায় একটা সবুজ রঙের বক্সের ভেতরে, কালো ফাইলে, যার ওপর সাদা টেপ দিয়ে একটা নাম লেখা, প্রজেক্ট G37, কনফিগারেশন অ্যাক্সেস রেজিস্ট্রেড। অপু থমকে যায়, ধীরে ধীরে ফাইলটা বের করে আনে। এরপর চোখের ইশারায় জিহাদকে ডাকে। জিহাদ এগিয়ে এসে সেই ফাইলটার ওপরে চোখ বুলিয়ে ফিসফিস করে বলে, এটা তো সেই ফাইল, কিন্তু এখন এটাকে কি করবি? কি করব কি না করব না হয় বাসায় গিয়ে বোঝা যাবে, কিন্তু এখন আমাদের এখান থেকে বেরোতে হবে। এই যে ওপরের দেখ সিসিটিভি ফুটেজ, হয়তো এতক্ষণ কেউ খেয়াল করেনি, তাই আমাদের দেখতে পাইনি। ওপরে ক্যামেরার দিকে আঙুল তুলে জিহাদকে দেখিয়ে কথাগুলো বললো অপু। সবটা দেখে জিহাদ তাড়া দিয়ে বলল, ঠিক বলছিস, চল, এখানে বসে থাকা ঠিক হবে না। বের হয়ে গিয়েও কোথাও নিরাপত্তা জায়গা গিয়ে খুলবে এটা। অপু সাথে সাথে ফাইলটা ব্যাগে ঢুকিয়ে ফেলে। এরপর দুজনে নিঃশব্দে স্টোররুম থেকে বেরিয়ে আসে সেই দেওয়ালের সামনে। আসতে হঠাৎ করে একজন মোটা তাজা লোক পেছন থেকে অপুকে জড়িয়ে ধরে। এমন কাণ্ডে হকচকিয়ে যায় জিহাদ। কেমন ফ্যাচাল করে চেয়ে থাকে সে অপুর দিকে। ওর এমন কারবারে সজোরে এক কোমরে লাথি মেরে গর্জে ওঠে অপু, আব্বে কাট পিস! এভাবে বলদের মতো তাকিয়ে না থেকে ব্যাগটা নিয়ে ভাগ, শালা হোক হিজড়াদের সাথে আনছি আমি। অপু এমন কথায় যেন হুঁশ ফিরল জিহাদের। সে অপুর কাঁধ থেকে ব্যাগটা নিয়ে কোনো রকমে দেওয়াল টপকে পড়ে গেল ওপারে। এরপর দেওয়ালের ওপার থেকে জোরে চিৎকার করে বলল, আমাকে তো ভাগিয়ে দিলি, কিন্তু তুই আসবি কি করে অপু? ওরা এমন আবালের মতো কারবার দেখে আরও যেন রেগে গেল অপু। শালা তোর মাতারিরে আনছিলাম কোন দুঃখের সাথে, এত দেখছি নিজের থেকে আমারে ধরা খাওয়াইবে বেশি। তুই কি যাবে এখান থেকে, নাকি এই বালডারে ছেড়ে তোরে গড়াবো? কিছু করে ততক্ষণে জিহাদ আর সারা শব্দ পাওয়া গেল না। মানে সে অপুর কথায় ভয় পেয়ে পালিয়েছে। জিহাদের বিষয়টা ক্লিয়ার করে অপু এবার লোকটার দিকে তাকালো, তারপর বলল, তা দাদু, বয়স তো কম হলো না, এই বয়সেও দেখি জৈবনের কুরকুরানি মেটেনি তোমার। চুরি করে পালাচ্ছিলি, আবার বড় বড় কথা বলছিস মেয়ে, আবার আমাকে এই অশ্লীল কথা বলছিস, সাহস তো কম নয় তোর। লোকটা আগুন চোখে রেগে কথাটি বলল। ওনার কথা শুনে হেসে উঠল অপু, তারপর বলল, যা বাবা, এখন দেখি কিছু মানুষের নামে জানোয়ারকে জানোয়ারও বলা যাবে না, হাজি বলতে হবে। আমি চুরি করতে আসিনি, এসেছি তা শুধু তোমাকে ধরেছে বুঝলাম, কিন্তু দাদু তোমার সাথে তো একজন ছেলেও ছিল, কই তাকে তো ধরলে না?
শালা মাতারি, মেয়ে মানুষ দেখলে লাইনের আগায় পানি জমে যায়, তাই না? যেখানে আমাকে টাচ করতে আমার বোনদেরও পারমিশন নিতে হয়, সেখানে তুই কোন বাল হাওড়ের পোলা? আমারে ছেড়ে দিয়ে ভাববি নাকি তোর ড্রিম লাইট লাথি মেরে ভবিষ্যৎ অন্ধকার করে দেবো? লোকটি যেন বুঝতে পারলো অপুর আসল উদ্দেশ্যে ধরে ফেলেছে, তাই সে কেমন একটা বিকৃত হাসি দিল। তার ওপর বৃষ্টিতে ভেজার ফলে অপুর জামা কাপড় শরীরের সাথে লেপটে শরীরের প্রতিটি ভাঁজ বোঝা যাচ্ছিল। লোকটা সেদিকেও বারবার কামুকত নজরে তাকাতে লাগলো আর নিজের ঠোঁট নিজেই কামড়াতে লাগলো। কিছুক্ষণ ওর সেই ভেজা শরীরের দিকে তাকে হঠাৎ করে ওর কোমর ছেড়ে দিয়ে বুকের দিকে হাত বাড়ালো। অপুর যেন সহ্য হলো না বিষয়টা। সে ভেবেছিল লোকটা হয়তো ওকে ছেড়ে দেবে, কিন্তু লোকটার এমন আচরণ দেখে সে আর সহ্য করতে পারলো না। সত্যি সত্যি লোকটার কোপরাঙ্গে সজোরে এক লাথি বসিয়ে দিল। লাথি গিয়ে ভারসাম্য হারিয়ে পড়ে গেল লোকটা। সেই সুযোগটা কাজে লাগিয়ে অপু লোকটা পড়তেই সেই দৌড়ে গিয়ে দেওয়ালের দিকে গেল। সামনে গিয়ে দেওয়ালের ওপর উঠে যাই সে লাফ দেবে, ঠিক এমন সময় একটা শক্তপোক্ত শরীর ওকে পেছন থেকে ঝাপটে ধরে ভবনের ভেতরে নিয়ে এলো। কিন্তু ওপর থেকে অপুকে ধরার জন্য টাল সামলাতে পারল না। দুজনে পড়ে গেল ভেতরের বৃষ্টিতে, পানিতে জমে থাকা কাদা পানির মধ্যে। এমন কাণ্ডে চমকে ওঠে অপু। চোখ তুলে তাকালে লোকটার সাথে চোখাচোখি হয়ে যায়। তাকে দেখে ওর কলিজা যেন ছাদ করে ওঠে, মাথা ভেতরে ঘুরে ওঠে কিছু প্রশ্ন। এখানে কিভাবে আসবে? এটা তো অসম্ভব। সে তো না, আর ভাবতে পারছে না অপু। ওর মাথায় যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। কিন্তু লোকটা ওর দিকে থেকে নজর সরায়নি, কেমন অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে অপুর দিকে। চাউনি দিকে মনে হচ্ছে যেন হাজার হাজার বছরের চোখের তৃষ্ণা মিটিয়ে নিচ্ছে সে। পর্বটা এখানে শেষ হয়ে গেল। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আসছি আজকে, ধন্যবাদ।